শিশু যেমন টলতে টলতে চলে, আমাদের কোষাটি তেমনি পাড়ের নিস্তেজ স্রোত পেয়ে টিকটিক করে চলছে। কি ভয়ঙ্কর দৃশ্য! উঁচু পাড়ে তলায় তলায় পড়ে আছে টাটকা লাশের দঙ্গল। গলাকাটা মুখ তাকিয়ে আছে আমাদের দিকে, কোনোটার চোখ বোঝা, শরীর একদিকে তো মাথা অন্যদিকে। রাতের শিয়ালে আধ খাও মানুষ এখন খাচ্ছে কুকুরের দল। মানুষ মৃত অবস্থায় তার সঙ্গে কিসের বিরোধ? কিন্তু অবাক হচ্ছিলাম, ওদের জন্য এতটুকু মমত্ববোধ জাগেনি। সৈনিক পোশাকের ছিন্ন ভিন্ন অংশ থেকে বোঝা যাচ্ছিল ওদের পরিচয়। আমাদের চোখ পাথর হয়ে গেছে। ঢাকা আমার ঢাকা, যখনই ভাবছি আবেগতাড়িত হচ্ছি। আবাসিক এলাকার ক্ষতি হয়নি শুনেছি, সুতরাং ফতুল্লার দিকে চোখে পড়ল বাকল্যান্ড বাঁধে সার সার্চ লাইট। যাবার সময় এগুলো দেখিনি। নদীর ওপার থেকে আক্রমণের আশঙ্কায় পাতা হয়েছিল এগুলো। তলায় তলায় নাকি ছিল মেশিন গান। কাঁটাতারের বেড়া এখনো আছে। ঘাটে অনেক নৌকা, অনেক যাত্রী, কিন্তু চোখের পলকে কারা যে কোথায় চলে গেল। এখানে আলো আছে তো ওখানে অন্ধকার। রিক্সা আছে, বাসাবো যেতে রাজি নয়। কালো নাকি নবাবপুরে খণ্ডযুদ্ধ হয়েছে। শহরের এক মাথা থেকে আরেক মাথায় যেতে হলে অনেক ঘুর পথে গলি খুঁজি ভাঙতে হবে। খানরা সাপের মতো ছড়িয়ে আছে। মিরপুর মোহাম্মদপুর স্যারেন্ডার করেনি এখনো। 3 টাকার ভাড়া 10 টাকায় তুললাম, তাও রাজি নয়। এদিকে হাঁটা পথও নাকি নয় নিরাপদ। বাচ্চা কাচ্চা লটবহর নিয়ে এই শীতের সন্ধ্যায় করি কি? 5-6টি তরুণ ঘুরে ঘুরে লোকজনদের পথ দেখাচ্ছিল। একটির গলায় আবার ফুলের মালা। লক্ষ্মীবাজারের দিক থেকে একটি ভারতীয় জিপ আসতে ছুটে সেলট ঠুকে কি দেখালো। আমরা এতিমের মতো দাঁড়িয়ে আছি বাহাদুর শাহ পার্কের পূব কর্নারে। মনে হচ্ছে আমার আবাল্যের পরিচিত শহর ঢাকা নয়, কোথায় যেন আটকা চলে এসেছি। এই কি আমার স্বাধীন দেশ? ফুলের মালার সেই যুবকটি কাছে এলো। কি ব্যাপার, আপনারা এখনো এখানে দাঁড়িয়ে? সমস্যা জানালাম। সেও 2-1 রিক্সাওয়ালা ডাকলো। কেউ রাজি হলো না। ছেলেটির এখতিয়ারে একটি জিপ রয়েছে। বলল পেট্রোল নেই। আমি বললাম যতটা খুশি পেট্রোল নিন, ভাড়া নিন, কিন্তু যদি পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন বড় উপকার হয়। তারা নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছিল, কিন্তু তাকানোর ধরন ভালো মনে হচ্ছিল না। জিপে উঠে বসার পর আমাদের 5 জনের ঘাড়ের উপর 2 জন বসে পিস্তল হাতে। মালাপড়া যুবক ঘাড় ঘুরিয়ে মাঝে মাঝেই প্রশ্ন করছিল ঢাকার রাস্তাঘাটের সঙ্গে কতটা পরিচিত। জোর দিয়ে বললাম, আমি ঢাকারই মেয়ে, সবই চিনি। এই যে নারিন্দা পার হচ্ছেন, তেমন বুঝলে নামিয়ে দিবেন। সবখানেই আমার আত্মীয় স্বজন রয়েছে। তাহলে সে সব জায়গায় উঠেননি কেন? নিজের বাসাবাড়ি কি অবস্থায় আছে সেই ভাবনায় পেরেশান। এখন কি আর কোথাও উঠতে ইচ্ছে করে? তা বটে। রাস্তাঘাটের অবস্থা বড় করুন। এত জমাট অন্ধকার, মনে হয় মনুষ্য পরিত্যক্ত এলাকা। কোথাও আবার চায়ের দোকান ঘিরে জমজমাট জটলা, আবার নিবিড় নৈশব্দ। মাঝে মাঝে তা খণ্ডিত হচ্ছে ঠা ঠা গুলির আওয়াজে। অভিসার সিনেমা হল আর হাটখোলার খ্রিস্টান গোরস্থানে তফাৎ ঘুচে গেছে। মতিঝিলের বাণিজ্যিক এলাকা যেন শীতে ঘুমে কাতর। একটি মাত্র জিপের শব্দ ছাড়া আর কোনো দ্বিতীয় শব্দ নেই। মাঝে মাঝে সেই ছেলেটি জিজ্ঞেস করছে, পথ ঠিক আছে তো? ছোট্ট জবাব দিচ্ছি, আছে। ভেতরে আশঙ্কা দেখা দিয়েছে। ভালো লাগছে না ওদের চাউনি, কথা বলার কায়দা। নিজেকে প্রশ্ন করছি, এরা কারা? মুক্তিযোদ্ধা বলছে, তাদের চোখ কি এমন হয়? পরক্ষণে নিজেকে শাসন করি। ছি, স্বাধীন দেশের পবিত্র মাটিতে পা রেখেই এ কেমন ভাবনা? সন্দেহ, ছি। কলোনির কাছে এসে ওরা খামোখা ঘোরাঘুরি শুরু করলো। জিজ্ঞেস করতেই বলল, আমাদের গাড়ি ট্রাবল দিচ্ছে। বললাম, আমাদের এখানে নামিয়ে দিন, এবার হেঁটে যেতে পারবো। অনেক কষ্ট করলেন আমাদের জন্য আপনারা। ওরা কেউ কোনো জবাব দিল না, গাড়িও থামালো না। আরও একটু ঘোরাঘুরি করে ঢুকে গেল রেল লাইনের রাস্তায়। একসময় বাড়ির দরজায় তেতলায় আলো জ্বলছে, তার মানে আকবর ঘরে আছে। বললাম, উপরে আসবেন না? এসেছি যখন নিশ্চয়ই আসবো। 2 জন উঠে এলো আমাদের সঙ্গে। বললাম, কি দিয়ে আপনাদের আপ্যায়িত করি? চা মুড়ি ছাড়া কিছু নেই, দেব? দিন। আকবরের সঙ্গে ওদের আলাপ করিয়ে দিলাম। আমি পেয়ালায় লিকার ঢালছি। আকবরের সে চাপা গলায় বলল, আপা, এরা কারা? বলছে মুক্তিযোদ্ধা, কিন্তু যে গ্রুপটির নাম বলছে তারা তো যুদ্ধের বিরুদ্ধে ছিল। চা খেয়ে বিদায় হবে এমনই ধারণা ছিল। বলে কিনা আমাদের জিপ নষ্ট হয়ে গেছে, এত রাতে ফিরে যাওয়াও ঠিক হবে না। আজ রাতে আমরা এখানে থাকবো। ওরা ভেবেছে বাড়িতে একমাত্র পুরুষ আকবর। ওরা 3 জন, 2 জনের সঙ্গে পিস্তল। মনে মনে বললাম, ব্যবস্থা করছি থাকার। একটু পর সবুজ ক্যাম্প থেকে ফিরল 8 ডজন ছেলে সঙ্গে করে। মালা গলায় যুবকটি প্রশ্ন করল, এরা আবার কারা? আমার বোনের ছেলে সবুজ, বাকিরা গ্রামের গেরিলা যোদ্ধা। ওরা নড়ে চড়ে বসলো 2 জন। আমি আবার বললাম, এই ঘরে ওরা থাকে, বাড়তি ঘর আর তো নেই, তাই বলে আপনাদের থাকার অসুবিধা হবে না। বাসাবো মাঠে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প,
সেখানেই আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে, সবুজ আপনাদের নিয়ে যাবে। সবুজ বলল, চলুন ভাইরা, ওখানে খাওয়া দাওয়ারও ভালো সুবিধা রয়েছে। না, আমরা এই শীতের রাতে ময়দানে কাটাতে পারবো না, বলেই গটগট করে নেমে গেল সিঁড়ি বেয়ে। বারান্দা থেকে দেখলাম কিসের জিপ নষ্ট, দিব্যি চালিয়ে চলে যাচ্ছে। সবুজ বলল, তাজ্জব পাবলিক, বলছে মুক্তিযোদ্ধা আর ভয় পায় শীতে ক্যাম্পে থাকায়। আকবর বলল, এরা বোধহয় সেই দল যাদের কথা শোনা যাচ্ছে, যুদ্ধে কষ্ট করেনি কিন্তু ফায়দা লুটছে ভেগ ধরে। এতক্ষণে ভেতরটা কাঁপছে, কাঁধের পাল্লায় পড়েছিলাম। এখনো রাতে জিপ যাচ্ছে, স্টিয়ারিং ধরে আমাদের ছেলেরা, ঘড়ি ঘড়ি গুলি ছুটছে, ভয়ের নয় বিজয়ের বার্তা। মহাদুঃস্বপ্নের থাবা থেকে দেশে নেমেছে প্রশান্ত রাত্রি। এ রাতে এমন নিশিজামে নিশ্চিন্তে ঘুমানো যায়, কিন্তু ঘুম কোথায়? হকের কোনো খবর নেই। বুকের গহনে ডানা মেলেছিল কি আশার পাখি। ঢাকা ফিরে, বাড়ি ফিরে শূন্য ঘর দেখতে হবে না। পরদিন এই দীর্ঘশ্বাস হঠাৎ থেমে বুক ভরে গেছে হাহাকারে। রায়ের বাজারে ডোবায় পাওয়া গেছে অনেক বুদ্ধিজীবীদের লাশ, হাত পা বাঁধা। মোফাজ্জল হায়দার চৌধুরী, ডাক্তার ফজলে রাব্বি, সিরাজউদ্দিন হোসেন, ডাক্তার আলিম চৌধুরী, সেলিনা পারভিন সহ 240 জনের মৃতদেহ। নিবিড় নিশীতে থেমে থেমে ও কাদের করুণ কান্না। আমাদের দুবারি পর হাজী সাহেবের কোঠাবাড়ি, তার দুনাতনিকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ছাউনিতে। মুক্তি সেনারা তাদের ঘরে ফিরিয়ে দিয়ে গেছে। বাড়ির পেছনের পুকুরের ওপারে 3 বাচ্চার মা, তারও একই অবস্থা। পাড়ার অনেক তরুণ ফেরেনি, ফিরবে না আর কোনোদিন। আর ফিরবে না সবার প্রিয় নিঃস্বার্থ কর্মী আলাউদ্দিন। বিহারীরা পাড়া ছেড়ে পলাতক, কিন্তু শেষ মাঠটা দিয়ে গেছে বড় ভয়ঙ্কর। কারফিউর মধ্যে ধরিয়ে দেওয়া হয়েছিল আলাউদ্দিনকে, ওর সাথী কর্মী হাসিবকে। ক্যাম্পে নিয়ে যাবার পর পাড়ার ছেলেরা ওঁত পেতেছিল রাত্রির জন্য। ছাউনি আক্রমণ করে প্রিয় ভাইদের ছাড়িয়ে নিয়ে আসবে, কিন্তু ওরা বন্দী হবার কয়েক ঘন্টার মধ্যে জারি হয়ে গেছিল অনির্দিষ্টকালের জন্য কঠিন কারফিউ। তারই ছত্রছায়ায় দু বন্ধুর উপর চলেছিল সর্বযুগকে হার মানানো নির্মম দানবিক নির্যাতন। 16 তারিখে শত্রু বাহিনীর আত্মসমর্পণের সময় অন্যরা যখন রেস কোর্সের দিকে ছুটছে, এ পাড়ার ছেলেরা ছাউনির দিকে। ওদের পাওয়া গেছিল মাদারটেক ডোবার মধ্যে। তখনই দেখা গেল মৃত্যুর আগ পর্যন্ত কি নারকীয় যন্ত্রণা সইতে হয়েছিল। নরপশুরা আলাউদ্দিনের সারা দেহে বেয়নের চাট শুধু করেনি, তার আগে তুলে নিয়েছিল দুপাটি দাঁত, কেটে নিয়েছিল হাত পায়ের সব কটা আঙুল। মুখের একটি পাশ অ্যাসিডে পোড়া, একটি হাত কাটা, বাকি হাতে কড়া বাঁধনের দাগ। বন্ধু হাসিবেরও অবস্থা একই রকম। ওরা ভাসছিল ডোবার পানিতে, গোটা পাড়া ভাসছিল চোখের পানিতে। বঙ্গবন্ধু আলাউদ্দিনকে পাগলা বলে ডাকতেন, পাড়ার বয়স্ক মামা চাচারাও। পাগলা না হলে দেশকে কেউ এমন করে প্রাণ দিয়ে ভালোবাসতে পারে? দু বন্ধুকে পাশাপাশি কবর দেয়া হয়েছে বাসব খেলার মাঠে, যে ময়দানের বর্তমানে নাম শহীদ আলাউদ্দিন পার্ক। শেখ মুজিব ফিরে আসার পর যে মাঠে মুক্তি সেনারা তার কাছে জমা দিয়েছিল তাদের যাবতীয় অস্ত্র ভাণ্ডার, সেই মাঠে শেষ বিছানা পেতেছে আলাউদ্দিন। ছেলেদের মুখে আলাউদ্দিনের কথা শুনছি, ভেজা চোখের পাতায় দেখছি ওর হাসি হাসি মুখ, কানে শুনছি ওর সেই কণ্ঠস্বর। সাবধান করলে প্রায়ই যা বলতো, ওরা দেশের যে ক্ষতি করেছে, একা আমার আর কত ক্ষতি করবে। 20 তারিখ সকালের খবরে জানা গেল ড্রাকুলা ইয়াহিয়া এত করেও গদি রাখতে পারেনি, পদত্যাগে বাধ্য হয়েছে। ওর বিরুদ্ধ চক্ররাও। পাকিস্তানের প্রাক্তন এয়ার মার্শাল আসগর খান দাবি জানিয়েছেন, সকল কুখ্যাত যুদ্ধ অপরাধীদের উপযুক্ত বিচার হোক। পেছনে খবর রেখে সবার আগে চললাম আলাউদ্দিনের সঙ্গে দেখা করতে। মাঠের পূব দিকের কর্নারে পাশাপাশি এক জোড়া কবর। এক বুক তাজা ফুল নিয়ে ঘুমিয়ে আছে যে সংগ্রামী যুবক। মৃত্যু তার জন্য যত করুণই হোক, দেশ ও জাতি তার কৃতি সন্তানের জন্য গর্বিত ও ঋণী। আমার টবের গাছের গন্ধরাজ ওদের বুকের কাছে রেখে মনে মনে বললাম, তোমাদের মতো ছেলেরা বারবার যেন ফিরে আসে চির দুঃখিনী এই বাংলা মায়ের কোলে।